আসসালামু আলাইকুম। ইলেকশন শেষ, বিএনপি অনেক বড় জয় পেয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টোরি, কনগ্রাচুলেশনস। কিন্তু এজ এক্সপেক্টেড যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকে অলরেডি আমাদের সাংবাদিকরা তেল দেওয়া শুরু করেছেন। আপনি জয়লাভ করেছেন, কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা, আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? সাংবাদিক খালেদ মহিউদ্দিন জার্নালিজম কতটা করে এটা বলতে পারবো না, তবে এটা নিঃসন্দেহে বলে দিতে পারি তিনি বাংলাদেশ সুবিধাবাদী পার্টি করেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে, সকল রাজনৈতিক ব্যক্তির সাথে, সেটা হোক চোর বাটপার কিংবা ভালো, সকলের সাথে তার খুব ভালো সম্পর্ক, খুব রসালো সম্পর্ক। এই যে তারেক রহমানকে খালেদ মহিউদ্দিন প্রশ্নটা করলো, এই প্রশ্ন করার সময় খালেদ মহিউদ্দিনের ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স বা ফিজিক্যাল যে অ্যাপ্রোচ, এটা কি কোনো প্রফেশনাল জার্নালিজমের মধ্যে পড়ে, সেটা খালেদ মহিউদ্দিনে বলতে পারবে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম, যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? থ্যাংক ইউ সো মাচ। তবে তার প্রশ্নের মধ্যে একটা কমন প্যাটার্ন থাকে, ক্ষমতাসীনদের একটু প্রশংসা করা, একটু কাছুমাছু করা এবং প্রতিপক্ষকে মানে ক্ষমতার বিপরীতে যারা আছে তাদেরকে একটু খোসা দেয়া। এই কমন প্যাটার্ন খালেদ মহিউদ্দিনের অনেক পুরনোটা বাদ দিয়ে নতুনটার কথা যদি আমরা বলি, একটু অভয় দিলে বলি, খালেদ মহিউদ্দিন প্রশ্ন করার জন্য অভয় চাচ্ছেন ক্ষমতার কাছে, সাংবাদিকরা কি প্রশ্ন করার জন্য অভয় চাওয়ার কথা? ঠিক একইভাবে দেখেন অপরদিকে নিজেদেরকে আনবাউট দাবি করা মাহফুজ আনামরা ডিজিএফআই এর কাছে সবসময় প্যান্ট খুলে রাখে, লুঙ্গি খুলে রাখে ভরার জন্য। আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম, আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি, সে তো একটা সাংবাদিকরে কি না করতে পারে। আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। খালেদ মহিউদ্দিন যে প্রশ্ন করার জন্য অভয় যাচ্ছেন, অভয় চেয়ে খালেদ মহিউদ্দিন কি প্রশ্ন করলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। মানে প্রতিপক্ষ এরকম একটা অভিযোগ নিয়ে আসছে, তিনি এই প্রশ্নের মাধ্যমে কাইন্ড অফ প্রতিপক্ষকে তিরস্কার করতেছে যে হা প্রতিপক্ষ তো এই অভিযোগ করছে, এই অভিযোগ নিয়ে আপনারা কি বলবেন? যে একটু অভয় দিলে বলি, আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? থ্যাংক ইউ সো মাচ। খালেদ মহিউদ্দিনের যদি রিয়েলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কনসার্ন হতো, তাহলে তিনি স্ট্রেটলি বিএনপি বা তারেক রহমানকে প্রশ্ন করতেন যে আপনারা এরকম কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা। কিন্তু তার প্রশ্নের মধ্যে তিনি যেভাবে ভ্যা করে হেসে দিলেন, ওই হাসির মধ্যে এটা একরকম যারা এই ক্লেমটা করতেছে তাকে তিরস্কার করা হয়েছে, এটা কোনো প্রশ্ন করা হয় নাই। একটু অভয় দিলে বলি, আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? থ্যাংক ইউ সো মাচ। এখন খালেদ মহিউদ্দিনের কাছে জানতে চাই যে ওখানে কি এমন ঘটনা ঘটে গেছে বা কি এমন কমেডি হয়ে গেছে যে আপনাকে এইভাবে হাসতেছে, আপনি এইভাবে হাসি আটকে রাখতে পারতেছেন না। কারণ জামায়াত হারিয়ে গেছে, তাই তো? মানে জামায়াত 60 থেকে 70টার মতো মাত্র এই কয়টা সিট পাইছে। এই জন্য যদি এইরকম মনে করেন বা যদি মনে করেন আপনি জামাত হেরে গেছে, তাহলে আপনাকে বলে রাখে জামাত হারা নাই। বাংলাদেশে জামাতের মতো একটা রাজনৈতিক দল এখন সংসদে যাচ্ছে সবচাইতে বড় বিরোধী দল হয়ে, 60 থেকে 70টা আসন নিয়ে সবচাইতে বড় বিরোধী দল হয়ে জামাতের সংসদে যাওয়াই জামাতের সবচাইতে বড় ভিক্টোরি। জামাত জোট এবং বিএনপি জোটের মধ্যে ভোটের পার্থক্য কিন্তু আহামরি অনেক বেশি না। অনেক বড় একটা সংখ্যক মানুষ যা রাষ্ট্রীয় ক্ষমতার জন্য জামাতকে কনসিডার করতেছে, এটা জামাতের জন্য অনেক বড় ইতিবাচক সাইন। সো জামাত যদি এবার সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ঢোকে এবং তারা ভালোভাবে বিরোধী দলের রাজনীতিটা করতে পারে, তাহলে বলা যায় নেক্সট ইলেকশনে, নেক্সট ক্ষমতায় বিএনপি যে ব্লান্ডার গুলা করবে বা বিএনপি 5 বছরে যে অপশাসন গুলা করবে, এগুলো যদি জামাত খুব ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে, তাহলে আগামী ইলেকশনে যে জামাত ক্ষমতায় চলে আসবে সেটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। 2008 সালে রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ারিং এর পর বেগম জিয়া মানে বিএনপি পেয়েছিল মাত্র 30টা আসন। সেদিক থেকে এবার নির্বাচনে জামাত পেয়েছে প্রায় 70টা আসন, মানে 68টা আসন, অর্থাৎ 2008 সালে বিএনপি আসনের তুলনায় প্রায় দ্বিগুণ আসন। আর এবারে নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা এটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। আর আজকের ভিডিওতে আমরা মূলত 3টা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 1, এবারে ইলেকশন কেমন হয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতা, সংবাদ মাধ্যমের তেল দেয়া জার্নালিজম। শেষ পয়েন্ট থেকে শুরু করি। আমরা তো দেখলাম আমাদের সাংবাদিক খালেদ মহিউদ্দিন কিভাবে ক্ষমতাকে প্রশ্ন করেন। এবার আমরা আমেরিকান নির্বাচনের পর আমেরিকান জার্নালিস্টরা ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে প্রশ্ন করে সেটা দেখার চেষ্টা করি।
It's not the question that I mind, it's your attitude. I think you are a terrible reporter. President, is it appropriate, Mr. President, for your family to be doing business in Saudi Arabia while you're president? Is that a conflict of interest? And Your Royal Highness, the U.S. intelligence concluded that you orchestrated the brutal murder of a journalist. 9/11 families are furious that you are here in the Oval Who you Office. with? Who you- Why should Americans? Who are you with? And the same to you, Mr. President. Now, who are you with? I'm with ABC News, sir. You with who? ABC News. Fake news. ABC fake news. One of the worst in the business, but I'll answer your question. Congratulations for landslide victory, BNP. Actually, landslide victory is a burden, big burden. It's very difficult to carry out. আপনি দয়া আপনার কোশ্চেনটা যদি বলেন। হ্যাঁ, it's very challenging. How you want to overcome? আরে कहना क्या चाहते हो? একটু অভয় দিলে বলি। আমি আসলে ওয়েট করতেছিলাম নির্বাচন পরবর্তী তারেক রহমানের প্রেস কনফারেন্সের জন্য, এন্ড তারেক রহমান ফাইনালি প্রেস কনফারেন্সটা করে ফেলেছেন। এখানে চায়না, ইন্ডিয়া, আল জাজিরা সহ বাংলাদেশি সাংবাদিকরা তারেক রহমানকে নানা ধরনের প্রশ্ন করেছে। আর দুজন বাংলাদেশি সাংবাদিকও প্রশ্ন করেছে। ওদের প্রশ্নের মধ্যে প্রশ্নের চাইতেও তেলের পরিমাণই বেশি ছিল। যাই হোক, তারেক রহমান যে 40 মিনিটের প্রেস কনফারেন্স করেছেন বলা যায় একা ডোমিনেট করে গেছেন। তাকে প্রশ্ন দিয়ে আটকাতে পারেনি বা চ্যালেঞ্জ করতে পারেননি সাংবাদিকরা। কিছু কিছু জায়গায় স্ট্রাইক করার জন্য চালাকি করে আমির খসরুর দিকে বল ঠেলে দিয়েছেন। খসরু সাহেব জাস্ট ঠেকে গেছে, খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। এরপরে বেশ কয়েকজন ইন্ডিয়ান সাংবাদিক প্রশ্ন করেছে, সেখানে তারেক রহমানের সাহসিকতার পরিচয় দিয়েছেন। তারেক রহমানকে যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় এবং বাংলাদেশের ফরেন পলিসি কি হবে ইন্ডিয়াকে নিয়ে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তারেক রহমান খুব স্ট্রংলি বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থই ফার্স্ট। তো এই জায়গাটাতে আমরা আগের সময়গুলোতে যেরকম প্রেস কনফারেন্স দেখছি যে একরকম তেলবাজি করা হতো ইন্ডিয়ান নাম আসলে, যে 71-এ আমাদেরকে সাহায্য করেছে ইন্ডিয়া, আমাদের পরম বন্ধু, তাদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ, এই ধরনের ফালতু আলাপ বা ফালতু তেলবাজিতে তারেক রহমান চায় নাই। তারেক রহমান স্ট্রেটলি বলে দিয়েছেন যে বাংলাদেশের স্বার্থই সবার আগে থাকবে, এটাই হচ্ছে আমাদের ফরেন পলিসি। কিন্তু পুরা প্রেস কনফারেন্স জুড়ে আমি ওয়েট করতেছিলাম কখন একজন সাংবাদিক তারেক রহমানকে এই প্রশ্নটা করবে যে বিএনপির ভূমিধস বিজয়ের পর, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরির পর সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যেভাবে জামাত সহ অন্যান্য বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে, লুটপাট চালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এটা এগেইনস্টে তারেক রহমান কি ব্যবস্থা নিচ্ছেন বা এই জিনিসটা কি তারেক রহমান দেখেছে কিনা। এন্ড দেখতে দেখতে প্রায় পুরো 40 মিনিটের সংবাদ সম্মেলন শেষ হয়ে যায়। আমি ভাবতেও পারিনি কোনো সাংবাদিকের প্রশ্নটা করবে না। পরবর্তীতে আমি মনে করেছি হয়তো আমার মিস্টেক হয়ে গেছে বা আমি হয়তো কোনোটা স্কিপ করে গেছি, আমার নজর পড়ে না, এই জন্য আমি পুরো সংবাদ সম্মেলনটা আবার ইউটিউবে দেখেছি। কিন্তু দেখে আমি হতাশার সাথে, মানে স্যাডলি বলতে হয় যে এরকম কোন প্রশ্নই বাংলাদেশের সাংবাদিকরা তারেক রহমানকে করেন নাই। কিন্তু এরকম একটা কনসার্নের প্রশ্ন সাংবাদিকরা কিভাবে এড়িয়ে যেতে পারেন? এমন না যে এরকম কোনো ঘটনা হয় নাই, ঘটনা সারা দেশে ঘটেছে। তাহলে সাংবাদিকরা এরকম একটা ঘটনা বা এরকম একটা প্রশ্ন এড়িয়ে গেল কেন? যখন আমরা একটা ফ্যাসিজম পার করে নতুন করে এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের কথা বলছি বা গণতন্ত্রের নতুন যাত্রার কথা বলছি, তখন এটা বাস্তবতা যে এই দেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। একইভাবে এই দেশের মানুষই ভোট দিয়ে প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচিত করেছে জামাতকে। বিএনপিকে যেভাবে নির্বাচিত করেছে একইভাবে জামাতকেও বিরোধী দলের জায়গাটাতে নির্বাচিত করেছে। তাহলে এই জায়গাটাতে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে বা বিরোধী দলের নেতাকর্মীদের গায়ের উপর এভাবে হামলা, এরকম সন্ত্রাসী কার্যক্রম কি ব্যাখ্যা দেয় বা এরকম সন্ত্রাসী কার্যক্রম কি মেসেজ দেয়? এটা কি নতুন করে আবার নতুন কোন ফ্যাসিজমের আভাস দিচ্ছে? যদি তা না হয় তাহলে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর এই হামলা কেন? এই প্রশ্নটা আমার যেমন নতুন করে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসছে তাদের কাছে, যে আপনাদের বিরোধী দলের নিরাপত্তা নিয়ে আপনারা কি ভাবছেন, ঠিক একইভাবে সাংবাদিকদের কাছেও কেন আপনারা যারা ক্ষমতায় যাচ্ছে তাদেরকে এই প্রশ্নটা করেন নাই যে আপনাদের বিরোধী দলের নিরাপত্তার স্বার্থে আপনাদের চিন্তা কি, বা বিরোধী দলের এই যে হামলা নির্যাতন গুলো হচ্ছে এইগুলা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বিষয়টা এমন না যে সারা দেশে যাচ্ছে দিয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা বড় করে দেখার কিছু না, এই জন্য সাংবাদিকরা প্রশ্ন করে নাই। কিন্তু বাস্তবতা হলো সারা দেশে এরকম অসংখ্য অহরহ নির্বাচনের পরবর্তী সহিংসতা ঘটেছে যেগুলো সাংবাদিকরা দেখায় নাই। এরকম দুই একটা উদাহরণের জন্য এরকম দুই একটা ঘটনা আমরা এখন দেখানোর চেষ্টা করি। তুই কি করলি স্বামী রে? আমার জামাতের ভোট দেওয়া দরকার নাই। আল্লাহ রে, তুমি কি করলা স্বামী? এখন তোমার এক বেলা ভাত খাওয়াবে, তোমার এক বেলা ভাত খাও। আল্লাহ রে, তুমি কি করলা রে? দেখো যারা আমার কথা শুনছো আমার বাড়ি ঘর রয়ে গেছে, শুধু তোমরা তিনটা ভাই আমার কথা শুনো নাই, তার জন্য তোমার এই লালো কারো বাড়ি ভাঙে নাই। আলামিন কাউসার রায়ের কারো বাড়ি ভাঙে নাই।
জামাত করে এই কারণে জামাত করছে এই কারণে নুসরাত মনির ভাগ্নে সালেমানিয়া মারছে শুধু জামাত করে এই জন্য মারছে কাউকে রাতে বাড়িও যাইতে চাইছে কিন্তু বাহিনী যাইয়া হারা আমাকে ঠেকাইছে এই কারণে কাউকে রাইতে মারতে পারে না খাইতে সকালে মারছে। আমি সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হারুনা রশিদ, আমার বাড়ি পাটিগেলকাটা কাঠালিয়া উপজেলায়। আমি জামাতে ভোট দেওয়ার কারণে ভোটের নির্বাচনের পরেই আমাদের ইউনিয়নের বিএনপির সেক্রেটারি কালাম হাওলাদারের নেতৃত্বে 20-25 জন লোক আসা আমার বাড়িঘর ভাঙচুর করছে, অনেক ক্ষয়ক্ষতি করছে, এমনকি কুড়ায় আগুন দিয়ে গেছে এবং আমার ওয়াইফকে বলে গেছে যে মৃত্যুর হুমকি দিয়ে গেছে যে আরে পামু যেখানে সেখানেই তার মৃত্যুবরণ। এই ফুটেজগুলোর বাইরে আরো দুইটা শিরোনাম দেখায়। ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে কুড়িগ্রামে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, ভোটে জিতে যুবদল নেতার দোকান ভাঙচুর, 2 জামায়াত নেতা গ্রেপ্তার, বিরোধী প্রার্থীর সমর্থককে পিটি হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে, মুন্সিগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়নি, পরিবারের মাতম। সামনে এরকম আরো অসংখ্য অহরহ ঘটনা ঘটবে, পুলিশ তখন মামলা নেবে না কারণ ক্ষমতাসীনদের নাম থাকবে। সো এরকম করে দেশের মানুষ আর বিচার পাবে না, যেটা আমাদেরকে আবার সেই পুরনো শাসনের দিকে নিয়ে যাবে। আমরা সেই পুরনো শাসন আর দেখতে চাই না। নির্বাচন পরবর্তী এরকম অন্তত 200 সহিংসতার ডকুমেন্টেশন আমাদের কাছে আসেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা ইতিমধ্যে এগুলোর অধিকাংশই দেখে ফেলেছেন। আবার একই সাথে আমরা এরকম ভালো ভালো সিনারিও দেখেছি যেগুলো আমাদেরকে সুস্থ গণতন্ত্রের ইঙ্গিত দেয় এবং আমরা আবারও স্বপ্ন দেখতে পারি। নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান ইতিমধ্যে নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বাসায় গিয়েও দেখা করে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনারা শীর্ষ নেতারা একজন আরেকজনের সঙ্গে ফুল বিনিময় করবেন, মিষ্টি খাওয়াচ্ছেন, সারা দেশে গরু ছাগলের মতো কর্মীরা একে অন্যের রক্তের হোলি খেলছে, এদের বিরুদ্ধে আপনাদের শক্ত অবস্থান নাই কেন? নাকি এই যে সকল নেতা কর্মীরা একজন আরেকজনকে কুপিয়ে নানাভাবে নির্যাতন মামলা হামলা করতেছে ওরা কোনো মানুষের কাতারে পড়ে না? যদি ওদেরকে ইকুয়াল মানুষ মনে করেন তাহলে এই সহিংসতার বিরুদ্ধে আপনাদের শক্ত কোনো দলীয় অবস্থান নাই কেন? শুধুমাত্র এই বহিষ্কার বা দায় না নেওয়ার রাজনীতি আর কতদিন? আর এই জায়গাটাতে প্রধান রোল প্লে করার কথা ছিল মিডিয়া তারেক রহমানকে প্রশ্নে জর্জরিত করে ফেলার কথা ছিল যে এরকম সহিংসতা হচ্ছে, তার মানে কি আপনার দলের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই? আপনি আপনার নেতা কর্মীদেরকে কেন থামাইতে পারতেছেন না? বা এগুলোর এগেইনস্টে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি তো বলেছেন আপনার প্ল্যান আছে, আই হ্যাভ এ প্ল্যান। সো হোয়াটস দ্য প্ল্যান? এই সহিংসতাগুলো থামানোর জন্য, এই সহিংসতাগুলো বন্ধ করার জন্য আপনার সেই প্ল্যান কি? সেই প্ল্যান আমাদেরকে দেখান। আমরা তো ডে বাই ডে এরকম সহিংসতা কমতে দেখছি না, বরঞ্চ আরো বাড়তেছে। সো এগুলোর এগেইনস্টে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন সেটা আমাদেরকে ভিজিবলি দেখান। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, একজন সাংবাদিক এরকম কোনো প্রশ্ন করে নাই। মেইনস্ট্রিম মিডিয়া কি পরিমাণ চাটুকারিতা শুরু করেছে 5ই আগস্টের পর এটা আপনারা সবাই জানেন, নতুন করে বললাম না। কিন্তু এর মধ্যে একজন মেরুদণ্ড সোজা আছে এরকম একজন সাংবাদিকও কি পাওয়া গেল না যে অন্তত পক্ষে এই সহিংসতার ঘটনাগুলো বাদ দিলাম, এই সহিংসতার ঘটনাগুলো বাদ দিও যে টিআইবির একটা প্রতিবেদন আছে, টিআইবির একটা রিসার্চ আছে, ওই রিসার্চে বলা হয় যে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত অর্থাৎ গত 15 মাসে যত রাজনৈতিক সহিংসতা হয়েছে সেই রাজনৈতিক সহিংসতার 91.7%ই বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা করেছেন। তাহলে এইরকম একজন সাংবাদিকও ছিল না এই টিআইবির প্রতিবেদনটা দেখিয়ে টিআইবির প্রতিবেদনটাকে রেফার করে তারেক রহমানকে বলতো যে দেখেন এই পর্যন্ত যত সহিংসতা হয়েছে 91% আপনার দলের নেতাকর্মীরা। তাহলে এই সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসার জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? নাকি আপনি আবারও আমাদেরকে সেই রকম একটা সন্ত্রাস এবং মাফিয়া তন্ত্রের রাষ্ট্র উপহার দেবেন? তো এইরকম একটা প্রশ্ন করার জন্য বা এরকম এত হার্ডলি না বলে এই জিনিসটা তো তারেক রহমানকে অন্তত পক্ষে মনে করিয়ে দেওয়া যেত যে 91.7% সহিংসতা আপনার দলের নেতাকর্মীরা করেছে, এগুলো আপনি কিভাবে বন্ধ করবেন? এই প্রশ্নটা কি করা যেত না? এই প্রশ্ন কেউ করে নাই। মিনিস্ট্রি মিডিয়াগুলো তারেক রহমানকে এরকম প্রশ্ন না করতে পারলেও তারেক রহমান এবং বিএনপির প্রশংসায় সয়লাভ করে রেখেছে। এমন কোনো দিন নেই যেখানে প্রশংসা সুলভ একটা প্রতিবেদন আসে নাই। অথচ এই দেশের গণতন্ত্র বা বিশ্বের যে কোনো দেশের গণতন্ত্র বা ক্ষমতাসীন দলগুলোকে অ্যাকাউন্টেবল করে রাখার অন্যতম দায়িত্ব হচ্ছে দেশের মিডিয়ার এবং দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর। সেখানে মিডিয়া যদি এরকম দাসত্বের পথ বেছে নেয় সে দেশে গণতন্ত্রের উত্তরণের চিন্তা করাটা নিতান্তই বোকামি। যাই হোক, গত 15 মাস মানুষ তার বাক স্বাধীনতার সর্বোচ্চটা প্রয়োগ করেছে, যাকে যেভাবে ইচ্ছা ইভেন ইন্টারিম সরকারকে ইউনুসকে নিয়েও যেভাবে ইচ্ছে ওরকম মন্তব্য করেছেন। সো ধারণা করা হচ্ছে এই যে রাজনৈতিক সরকার ফর্ম করতেছে মানুষের বাক স্বাধীনতার এবার লাগাম আসবে, মানে মানুষ আগের মতো আর ওইভাবে কথা বলতে পারবে না। বাক স্বাধীনতার এন্ডিং ওই যেদিন নির্বাচন হয়ে গেছে ওই দিনই শেষ। আমরা আমাদের জায়গা থেকে ইউটিউব এবং ফেসবুকে বাক স্বাধীনতার সর্বোচ্চ চর্চাটুকুই করেছি। সেই যে নতুন সরকার ফর্ম করতেছে এটা যতটুকু না টেনশনের যে বাক
বাক স্বাধীনতা বা আমরা আগামীতে এরকম ভিডিও বানিয়ে যেতে পারবো কিনা, তার চাইতে আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এরকম ভিডিও বানাতে, এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে, এটার পেছনে যে খরচ, সেই ইনভেস্টমেন্ট। সো আমরা সেই ইনভেস্টমেন্টের কারণে, মানে সেই খরচের কারণে আমাদের ভিডিও নিয়ে আসাটা কঠিন হবে। আমরা আমাদের আগের একটা ভিডিওতে এক্সপ্লেইন করেছি যে কেন এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সো আপনারা যদি চান আমরা এরকম মানে যতদিন পর্যন্ত বাক স্বাধীনতা আছে বা যতদিন পর্যন্ত কথা বলা যায়, যতদিন পর্যন্ত গ্রেপ্তার টেপ্তার না করে, ততদিন পর্যন্ত আমরা সেই চর্চাটা করার চেষ্টা করব। সো সেই চেষ্টাটা মানে সামনে ভিজিবল আপনাদের সামনে নিয়ে আসার জন্য যে খরচ, সেটার জন্য আপনারা চাইলে আমাদেরকে ডোনেট করতে পারেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে ডোনেটের সব থাকবে, আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। যেহেতু আমাদের ভিডিওতে কোনো কর্পোরেট ফান্ডিং নাই, কোনো পলিটিক্যাল ফান্ডিং নাই বা কোনো স্পন্সর নাই, সেটা এরকম ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের কাছে ডোনেশন চাওয়া ছাড়া বা আপনারা ডোনেট না করলে এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসা প্রায় অসম্ভব। সো এই জন্য আপনারা চাইলে ডোনেট করতে পারেন। আর মানে বাক স্বাধীনতা যতটুকু থাকবে বা যতটুকু সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা ভিডিও করতে পারবো, ততটুকু ভিডিওতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাবই। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক সামনে কি হয়। এবার আসি ইলেকশন কেমন হয়েছে।